আকাশও রেডি হয়ে লাইভে সরাসরি দেখাতে থাকে। এদিকে ডন। আমি বুঝতে পারছি না ওই রিপোর্টার আসলে কে, কেন ও আমার পিছনে পড়ে আছে, তাই তো বুঝতে পারছি না। সব সময় আমার লোকদেরই টার্গেট করে। ওই রিপোর্টারের সব তথ্য কি বের করছিস? বস, ওই রিপোর্টার আমাদের এখানে থাকা সব লোকেদের পেছনে পড়ে আছে। ওরা যেখানে যাচ্ছে সেখানে ও রিপোর্টার ভিডিও করছে, তার সাথে পুলিশে খবর দিচ্ছে। ওই রিপোর্টার কোনো এজেন্ট নয় তো, যে ছদ্মবেশে ধারণ করে আমাদের সবাইকে বোকা বানাচ্ছে? কিন্তু তা কি করে হয়? তবে ছেলেটার মারামারি হতে শুরু করে সব কিছুই ভালো জানে। তাছাড়া আজকে সকালে একের লোক ওই রিপোর্টারকে মারতে গিয়েছিল, কিন্তু ওই রিপোর্টার ওদেরকেই উল্টে মেরে ফেলে। ওই রিপোর্টারের মধ্যে কিছু তো স্পেশাল আছে, যা আমার কেউ দেখছি না। বস, ছেলেটা তো বাংলাদেশ থেকে এসেছে, তাই ওখান থেকে কোনো না কোনো ক্লু তো পাবোই। তাই আপনি অনুমতি দিলে আমি বাংলাদেশে যাব। আপনি এখন আমাদের লোকজনকে বলে দেন কীভাবে ওরা চলাফেরা করবে এই নিয়ে। যা আমরা কেউ দেখছি না। তোমরা আমার হয়ে কাজ করো, তাই তোমরা একটু সাবধানের সাথে কাজ করবে। আমরা যেহেতু বেআইনি কাজ করি, তাই ইচ্ছে করলেই পুলিশকে জানাতে পারবো না। ওই ছেলে কিভাবে কি খবর পায় তা তো আমরা কেউ জানি না। তাই তোমরা কোথাও গেলে খুব সাবধানের সাথে থাকবে, ঘন ঘন জায়গা বদল করবে, এতে করে তোমাদের ওই রিপোর্টার ধরতে পারবে না। তাহলে এখন তোমরা আসতে পারো। ওরা ওখান থেকে চলে যায়। এইদিকে আকাশ ভাবতে থাকে। যে করেই হোক ওই ছেলেকে বাংলাদেশ থেকে আটকাতেই হবে, কেননা বাংলাদেশে যদি ও আমার সব তথ্য জোগাড় করে ফেলবে। তাই আকাশ লাইভ অফ করে ওই ছেলেটার পিছু পিছু যেতে থাকে। কেননা ওই ছেলেটা 5 দিন আগে যেতে পারবে না, কারণ এখনো ওই ছেলেটার পাসপোর্টও নেই। তাই এই কয়েকদিন আকাশের বিয়েও হয়ে যাবে, আর হানিমুনে ইরাকে নিয়ে বাংলাদেশে এসে ওই ছেলেটাকেও মেরে ফেলতে পারবে। ওই দিন আকাশ হোটেলে চলে আসে। 2 দিন পর আজকে আকাশ ও ইরার বিয়ে হয়ে গেল। আকাশ অনেক শান্তিতেই আছে, কেননা আকাশ এখন বর্তমানে ইরাদের বাড়িতে আছে। তার উপর ইরার মতো একটা ভালো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে, সেজন্য। এদিকে ইরা আকাশকে বলে, আচ্ছা, আমরা হানিমুনে কোথায় যাব? আচ্ছা, বাংলাদেশ গেলে কেমন হয়? তাহলে তো ভালোই হবে, তোমার দেশ থেকেও ঘুরে আসা যাবে। তাহলে আমরা কালকেই যাব। কি, কালকেই? তুমি সব গুছিয়ে রাখো। আচ্ছা, রাখবো। কথাগুলো ইরা আকাশের বুকে মাথা রেখে কথাগুলো বলছে। অন্যদিকে ইরা বুক থেকে ওঠার সময় আকাশের কপালে চুমু দিয়ে উঠে যেতে গেলে আকাশও ইরার হাত ধরে টেনে নিজের কাছে টেনে নেয়। টেনে নিয়ে ইরার কপালে একটা চুমু দেয়। পরের দিন সকালে ইরা ও আকাশ মিলে ইরার আব্বুর সাথে কথা বলে বাংলাদেশে যাওয়ার জন্য। ওরা বিকালের ফ্লাইটে আমেরিকা থেকে বাংলাদেশে চলে আসে। ওরা ওখান থেকে একটা গাড়ি নিয়ে চলে আসে গুলশান 1-এ, কেননা এখানে একটা বাড়িতেই আকাশের বাড়ি ছিল। এছাড়া আকাশের অনেক কাহিনীও আছে, যা আপনারা জানতে পারবেন। ওরা গাড়ি থেকে নেমে ভিতরে চলে আসে। ওয়াও, এই বাড়িটা কার? এটা আমার বাড়ি। এত সুন্দর বাড়ি রেখে তুমি? মাঝে মাঝে পরিস্থিতির কারণে যেতে হয়। এখন চলো তোমাকে বাড়িটা ঘুরে দেখাই। এইদিকে আকাশ ইরাকে বাড়িটা ঘুরিয়ে দেখাতে থাকে, ইরাও বাড়িটা দেখতে থাকে। এটা হচ্ছে আমার বেডরুম। ওয়াও, অনেক সুন্দর। কিন্তু এত পরিষ্কার কিভাবে? না মানে কয়েকদিন না পরিষ্কার করলে তো ময়লা হয়ে যায়, কিন্তু এই তো দেখছি অনেক পরিষ্কার। এখানে কেয়ারটেকার থাকে, ও পরিষ্কার করে। ও, তাহলে আমি ফ্রেশ হতে যাই। আচ্ছা, যাও। এদিকে আকাশ ভাবতে থাকে কিভাবে কি করতে হবে। এরা ফ্রেশ হয়ে আসে। ওই দিন রাত হয়ে যাওয়ায় আকাশ খাবার আনিয়ে নেয়। এইদিকে একটা কল আসে। আকাশ কলটা রিসিভ করে বলে, স্যার, আমরা চলে এসেছি বাংলাদেশে, তাই আপনাকে কোনো টেনশন করতে হবে না। ইরার সাথে কথা বলেন। এদিকে ইরার আব্বু ইরার সাথে কথা বলতে থাকে। এর কিছুক্ষণ পর অন্তর কল দেয়। বলো, ওই দিকটার খবর কি? ওই লোকটা বাংলাদেশে আজকের সকাল 10টায় আসবে। আমি ওই লোকটার সাথে একই প্লেনে আসতেছি। ভালো করছো। যদি পারো ওর শরীরে ট্র্যাকার সেট করে দাও, তাহলে ওকে সহজে খুঁজে বের করতে পারবো। আমি তাহলে চেষ্টা করব। ওকে সেট করতে পারলে আমাকে নক দিবে।
এদিকে আকাশ আর ইরা ঘুমিয়ে যায়। অন্যদিকে অন্তর রাজীবের পিছু পিছু যেতে থাকে। অন্তর রাজীবের কাছে যেতেই ওর গায়ের উপর থেকে নিচে পড়ে যায়, সাথে ট্রোকার। অন্তর রাজীবের কাছে যেতেই ওর গায়ের উপর থেকে নিচে পড়ে যায়, সাথে টোকার ওর জুতোর মধ্যে আটকে যায়। টোকারটা অনেক ছোট, যা রাজীব খুঁজেও পাবে না। অন্তর পড়ে যাওয়াতে রাজীব ওকে নিচ থেকে হাত বাড়িয়ে তুলে নেয়। সরি স্যার, আমি বুঝতে পারিনি। ঠিক আছে, এরপর থেকে দেখে শুনে চলবেন। ঠিক আছে স্যার। পরের দিন সকালে অন্তর ও রাজীব ওরা একসাথে নেমে যায়। এদিকে আকাশ ঘুম থেকে উঠে দেখে ইরা মাথার চুল আঁচড়াচ্ছে। আকাশ বিছানায় থেকে ইরার কোমরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ইরা খেয়াল করে, তাই ভুরু কুঁচকে আকাশের দিকে তাকায়। কি ব্যাপার? কই কিছু না তো। তাহলে এভাবে তাকিয়ে কেন আছো? এমনি সুন্দর জিনিস কার না ভালো লাগে? আমার দেখেই তো তাকিয়ে আছি, অন্যের হলে তো তাকিয়ে থাকতাম না। তাই বলে এইভাবে তাকিয়ে থাকবে নাকি? সব তো তোমারই। হয়েছে, এবার ফ্রেশ হয়ে আসো, নাস্তা দিচ্ছি। বাহ, নাস্তা কি তুমি বানিয়েছো? কেন, আমি বানালে কি খাবে না? কি যে বলো না, তুমি বানালে তো আমি ফ্রেশ না হতেই খাওয়া শুরু করব। এত এক্সাইটেড হওয়ার কিছুই নেই, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার নিয়ে আসতেছি। আকাশ ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে ইরা নিচে এসে খাবার নিয়ে উপরে চলে আসে। ইরা নিজ হাতে আকাশকে খাইয়ে দেয়। খাবার খাওয়ার সময় শাকিল কল দেয়। হ্যাঁ বলো। বন্ধু, আমি তো বাংলাদেশে চলে এসেছি। ওর লোকটা পায়ের জুতার মধ্যেও ওই লোকটার পায়ের জুতার মধ্যে ট্র্যাগার লাগিয়ে দিয়েছি। ভালো করছো। তুমি ওখানকার একটা হোটেলে উঠে পড়ো। বাকিটা আমি যেভাবে বলবো সেভাবে করবি। কোনো ভুল করলে চলবে না কিন্তু। কোনো চিন্তা করতে হবে না। তাছাড়া ভালোই হলো তুই আমাকে ওই লোকটার ছবি দিয়েছিস, নয়তো আমি ওকে চিনতেই পারতাম না। এখন একটা হোটেলে উঠে যা, তার সাথে ওই ট্র্যাকারটা অন করে ওর লোকটার লোকেশন জেনে নে তুই। তাহলে তাই করব। এদিকে আকাশ অনন্তের সাথে কথা বলে খেতে থাকে। আকাশ ইরাকে খাইয়ে দিচ্ছে আর ইরা আকাশকে। ওরা দুজনেই খাওয়া শেষ হয়ে গেল। চলো না ইরা, তোমাকে নিয়ে ঘুরে আসি। তাহলে তো ভালোই হয়, কিন্তু যাব কোথায়? আগে শাহবাগ যাব, ওখানে জাদুঘর ঘুরে তারপর না হয় পার্কে যাব। তাহলে তো খুব মজাই হবে। তুমি ফ্রেশ হয়ে নাও। এদিকে আকাশ না থাকার কারণে আমেরিকায় এখন ডন ভালোই নিজের কাজ চালিয়ে যাচ্ছে। কেননা এখন ডনের মালামালের উপর কেউ হাত দেওয়ার সাহস পায় না। এদিকে ডন রাজীবের কাছে কল দেয়। রাজীব, ওই দিকটার খবর কি? বস, আমি তো একটা হোটেলে এসেছি, কিন্তু আমি তো এখানকার কিছুই চিনি না, তাই বের হয়ে কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি একজনের ব্যবস্থা করতেছি। ওই ছেলেটা তোমাকে সাহায্য করবে। আমি ছবি পাঠিয়ে দেব, সাথে তোমার হোটেলে ওকে পাঠিয়ে দেব। তুমি ছবি মেল করে ওর সাথে দেখা করে নেবে। ঠিক আছে বস। এদিকে আকাশ ইরাকে নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে অন্তর চেকার অন করে দেখে রাজীব এখনো হোটেল থেকে বের হয়নি। তাই অন্তর রাজীব যে হোটেলে উঠেছে ওই হোটেলের পাশে এসে বসে থাকে আর রাজীব বের হওয়ার অপেক্ষা করে। এদিকে আকাশ ইরাকে নিয়ে আসে জাদুঘরের সামনে। ওখানে ইরাকে দেখে ওখানকার কিছু ছেলে ইরার কাছে এসে ওকে ট্রিট করছে। আকাশ তখন টিকিটের জন্য গিয়েছিল। কিছুক্ষণ পর টিকিট নিয়ে এসে দেখে ইরার চারপাশে কিছু ছেলে দাঁড়িয়ে আছে। তা দেখে আকাশ এখানে এসে একটা ছেলেকে দেয় একটা থাপ্পড় দিয়ে ইরার কাছে এসে ওর হাতে টিকিট দেয়। তুমি টিকিট নিয়ে ওখানে গিয়ে দাঁড়াও, আমি এদের দেখছি। ইরা ওই দিকটায় গিয়ে দাঁড়ায় ওই ছেলেকে থাপ্পড় দেওয়াতে। ওর বাকি লোকগুলো আসে আকাশকে মারার জন্য। আকাশ ওদেরকে এক এক করে মারতে থাকে। ওদের মেরে প্রায় অবস্থা খারাপ করে দেয়। 3 মিনিটে ওখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে আকাশকে দেখে চিনতে পারে। আরে স্যার, আপনি এখানে কবে এসেছেন? আমি এসেছি 2 দিন হলো। এসেছি আমার বউকে নিয়ে, ভেবেছি ওকে এখান থেকে ঘুরিয়ে নিয়ে যাই, কিন্তু এই ছেলেগুলো তা করতে দিল না, তাই ওদের। বুঝতে পারছি।
সেন্টি ওদের নিয়ে থানায় চলে যাও। আর স্যার, ম্যাডাম কি বাংলাদেশে না আমেরিকার? ও তো আমেরিকার, কিন্তু কেন? স্যার আপনি তো জানেন না, অন্য দেশ থেকে পাসপোর্ট সাথে করে নিয়ে ঘুরতে হয়। তো ম্যাডামের পাসপোর্ট কি আছে নাকি বাসায় রেখে এসেছেন? পাসপোর্ট তো বাসায়। এখন স্যার আপনার জন্য আর চেক করলাম না, কিন্তু পরের বার ওনার পাসপোর্ট নিয়ে বের হবেন। বুঝতেই তো পারছেন আপনি। তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে এবার আমি ভিতরে যাই। ঠিক আছে, যান স্যার আপনি। এদিকে আকাশ ইরাকে নিয়ে ভেতরে যায়। ভেতরে পুরো জাদুঘর ঘুরে দেখাতে থাকে। ঘোরা শেষ হলে আকাশ ইরার অনেকগুলো ছবি তুলে রাখে। ওখান থেকে কিছু ছবি ইরার আব্বুকে পাঠিয়ে দেয়, কারণ আকাশ ওনার মেয়েকে এখানে এসে এই শহরটা ঘুরে দেখাচ্ছে নাকি কাজ করাচ্ছে তা তো দেখাতে হবে। উনি ছবিগুলো দেখে অনেক খুশি হয়, কেননা আকাশ ওনার মেয়েকে খুশিতে রেখেছে সেজন্য। ওরা জাদুঘর দেখা শেষ করে চলে আসে রমনা পার্কে। তবে পার্কে ঢোকার আগেই ওরা দুপুরের খাবার খেয়ে নেয়। খাবার খাওয়া শেষ করে ওরা পার্কে ঢুকে যায়। ওখানে ওরা দুজনে অনেক সময় কাটায়। সময় কাটিয়ে ওরা বাসায় চলে আসে। এদিকে ডনের দেওয়ার ছবির লোকটাকে খুঁজতে রাজীব নিচে নামে। ওখানে নেমে রাজীব ছবির সাথে মিল করে একজনকে খুঁজে পায়। লোকটাকে খুঁজে ওর কাছে যায় এবং নিজের পরিচয় দেয়। এখন যেহেতু রাত, তাই এখন বের হওয়াটাই ভালো হবে। তোমার পরিচয় কি তা আমি জানতে চাই না। আমি যে কাজে এসেছি শুধু ওই সব তথ্য পেলে আমার হলে। এদিকে রাজীব ওই লোকটাকে নিয়ে বের হয়ে যায়। অন্যদিকে অন্তর ওদের পিছু করতে করতে চলে যায়, কেননা ওরা কি করে না করে সব তথ্য অন্তর জোগাড় করতে থাকে। এদিকে 3 থেকে 4 দিন কেটে যায়। আকাশও ইরার দিন ভালোই যাচ্ছে, কেননা আকাশ ইরাকে নিয়ে প্রতিদিন ঘুরতে বেরোয়, সাথে এই শহরের অনেক কিছুই ঘুরে ঘুরে দেখায়। এদিকে রাজীবও প্রায় অনেক তথ্য জোগাড় করে ফেলেছে, কিন্তু সেসব তথ্য কতটুকু সত্য তা আকাশ অন্তরের কাছ থেকে জেনে নেবে। এদিকে 7 দিন কেটে যায়। আমেরিকায় আকাশ না থাকায় অনেক রকমের ক্রাইম বেড়ে যায়। ডন আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে যায়, কেননা এই কয়েকদিনে ডন অনেক অস্ত্র আনিয়ে নেয়। এদিকে আকাশ এখন প্রায় যাওয়ার পথে, তাই আকাশ হীরাকে বলে, আমরা কালকেই ফিরে যাব। কি বলছো এত তাড়াতাড়ি? কি করব, ওই দিকের তো অবস্থা অনেকই খারাপ। তাতে কি, তার জন্য পুলিশ আসে। তোমাকে এই নিয়ে তাতে কি, তার জন্য পুলিশ আছে, তোমাকে এই নিয়ে টেনশন করতে হবে না। তুমি এখন এখানে বসো, আব্বুর সাথে আমি কথা বলবো। আমরা আরো 5 দিন থাকবো, এরপর যাব। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আরো 5 দিন না হয় থাকি। এদিকে রাতে আকাশ বেরিয়ে পড়ে। অন্যদিকে ইরা ঘুমাচ্ছে, কেননা আকাশ এখন বের হয়ে অন্তরের সাথে দেখা করবে। অন্তরের সাথে দেখা করে জেনে নিবে রাজীব কি কি তথ্য জোগাড় করেছে। অন্তর বলো, কি জানতে পেরেছো? ওই লোকটা বেশি কিছু জানতে পারেনি, শুধু জানতে পেরেছে তুই এইখানে সাংবাদিক ছিলি, তার সাথে অনেক ডেঞ্জারাস, তোর পরিবারের কেউ নেই, আর তুই কোথায় থাকিস এই ব্যাপারে কিছু জানতে পারেনি। যাক, ভালো হয়েছে। এখন ওই লোকটাকে মেরে ফেলার ব্যবস্থা করো। অনেক দেরি হয়ে গিয়েছে, ও লোকটা তো চলে গিয়েছে। কি চলে গিয়েছে? এখন তাহলে কি হবে? আরে তেমন কিছু হবে না, তাছাড়া ওই লোকটা যে কাজে এসেছে সে কাজটা তো মনে হয় হয়ে গিয়েছে কোনো না কেননা ও যা যা জানতো তা তো মনে হয় ওর বসকে বলে দিয়েছে, তাই ওকে আর মেরে কি করব। আরে ওই লোকটা হচ্ছে ডনের ডান হাত ছিল, এখন কি যে হবে। আচ্ছা বাদ দে, এখন তুই কই থাকিস? তাই তো জানি না। পরে বলবো। আচ্ছা যাই তাহলে। এদিকে অন্তর চলে যায়। অন্যদিকে আকাশ বাসায় এসে শুয়ে পড়ে। ইরাকে একটু বুঝতে দেয়নি যে আকাশ যে রুমে ছিল না। পরের দিন সকালে ইরা ঘুম থেকে উঠে আকাশ ইরাকে জড়িয়ে ধরে রেখেছে, তাই ইরা উঠতেও পারছে না। যখনই আকাশ অন্যদিকে ফিরে তাকিয়েছে তখনই ইরা উঠে যায়। ইরা উঠে ফ্রেশ হয়ে নেয়, ফ্রেশ হয়ে রেডি হতে থাকে, সাথে আকাশকে জাগিয়ে দেয়। আকাশও ফ্রেশ হতে চলে যায়।
আকাশ ফ্রেশ হয়ে আসলে ওরা দুজনে বেরিয়ে পড়ে। অন্যদিকে ওরা আজকে হাতিঝিরে আসবে, ওখানে ওরা দুজনে বসে বসে গল্প করছে। অন্যদিকে আমেরিকায় একে লোক পুরো শহরে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে, কেননা ডনের লোক এই কয়েকদিনে অনেক কিছু অন্য সব দেশ থেকে আনিয়ে নিয়েছে। তাই একের লোক এখন ডনের লোকদের যেখানে পাচ্ছে মেরে ফেলছে, সাথে ডনের লোকও কম না, ওরাও একের লোকদের মারতে থাকে। এভাবে চলছিল ওই কয়েকদিনের অবস্থা। এদিকে ইরার আব্বু কল দেয় ইরার কাছে। কেমন আছো আব্বু? আমি তো ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? তুই নেই, আকাশও নেই, একা একা ভালো থাকি কি করে বল? এই তো 2 দিন পরে আমরা দুইজনে এই কয়েকদিনে পুরো ঢাকা শহর ঘুরে বেরিয়েছি। কাল সিলেট যাব আমরা, ওখানে একদিন থাকবো আর বান্দরবন একদিন থেকে চলে আসব। পাঠকগণ, আপনারা হয়তো ভাবছেন সিলেট যেতে আসতেই তো একদিন সময় লেগে যায়, তাহলে ওরা 2 দিনে এত জায়গায় ঘুরবে কি করে? আসলে আকাশ সিলেট যাবে হেলিকপ্টারে করে, ওখানে একটা দিন থেকে রাতে আবার হেলিকপ্টারে করে বান্দরবনে চলে আসবে, ওইখানে সারা দিন ঘুরবে, তারপরে ওখান থেকে সরাসরি এয়ারপোর্টে চলে আসবে। তা তোরা কবে আসবি? যেখানে যাবি না কেন সাবধানে থাকবি। আচ্ছা, জামাই কি করে? এই তো আমার কোলে। কথাটা বলে ইরা জিহ্বায় কামড় দেয়, কেননা কাকে কি বলছে তা ইরা নিজেও ভুলে গিয়েছে। বুঝতে পেরেছি, আর বলতে হবে না, তোরা সাবধানে থাকিস। ওই দিন ওরা ওখানে কাটায়। পরের দিন আকাশ ইরাকে নিয়ে চলে আসে সিলেটে। ওখানে জাফলংয়ের কাছাকাছি একটা এসে নামে। ইরা তো হেলিকপ্টার থেকে নেমে চারপাশে পাহাড় দেখে আশ্চর্য হয়ে যায়। সত্যি? তাহলে তো অনেক মজা হবে। এখনো তো কিছুই দেখলে না, নিচে চলো, তাহলে আরো অনেক কিছু দেখতে পাবে। আকাশ ইরাকে নিয়ে নিচে নামতে যাবে, কিন্তু ইরা ভয়ে নামছে না। কি হলো, নামো। তা তো হবে। কথাটা বলে আকাশ ইরাকে নিয়ে কোলে করে নিচে নামায়। ওখানে পানির উপর পাথর বসে ওরা কথা বলতে থাকে এবং একজন আরেকজনকে পানি মারতে থাকে। এভাবে দুষ্টুমি করতে করতে ওদের সময় চলে যায়। তার সাথে ওখানে অনেক ছবি তুলে ওরা দুজনে। পানিতে অনেক স্রোত থাকায় ওরা কেউ পানিতে নামেনি, তাই নৌকায় করে ঝর্ণা ধারে যায়। ওখানে কিছু দূর হেঁটে ওরা ঝর্ণার কাছে আসে। ঝর্ণার উপরে ওরা দুজনে কিছুটা উঠে ওখানেও অনেক ছবি তুলে ওরা সাথে অনেক মজাও করে। ওই দিনটা ওদের ওইভাবেই কেটে গেল। সন্ধে হতেই ওরা ওখানকার হোটেলে খাবার খেয়ে নিল। খাবার খেয়ে আবার রওনা দিল বান্দরবানের উদ্দেশ্যে। সত্যি আকাশ, এই জায়গাটা না ঢাকার থেকে অনেক সুন্দর, তবে এতটা ভয়ঙ্কর কি বলবো তোমায়। তা তো হবেই, এখন যেখানে যাব ওই জায়গাটাও অনেক ভয়ঙ্কর, শুধু পাহাড়ই দেখতে পাবে। অনেক মজা হবে। এইদিকে রাতে রাতে ওরা বান্দরবান চলে আসে। ভোর হতেই ওরা খাবার খেয়ে নেয়। ওখান থেকে ওরা চলে আসে মেঘনা পার্কে। ওখানে ওরা সিঁড়ি বেয়ে নিচে নামে। ঝুলন্ত ব্রিজে ওরা দুজনেই অনেক সময় কাটায়। ওখানে ওরা দুজনেই ব্রিজ পার হয়ে পাহাড়ের উপরে ওঠে। এভাবে 3 ঘন্টা ওরা মেঘনায় কাটিয়ে দিল। এরপর আসলো মেঘালয়া। ওখানে ওরা এসে পাহাড় দেখতে লাগলো। এখন চলো, তোমাকে একটা মন্দিরে নিয়ে যাই। কিসের মন্দির ওটা? আসলেই দেখতে পাবে। এইদিকে আকাশ ইরাকে নিয়ে স্বর্ণ মন্দিরে আসে। ওই মন্দির থেকে ইরা তো অবাক, কেননা ইরা মনে করেছিল এই মন্দিরটা স্বর্ণের তরী। তাই আকাশকে বলে, আচ্ছা, এই মন্দিরটা তো দেখছি পুরোই স্বর্ণের। এখানে যদি কেউ একটা টুকরো নিয়ে যায় তাহলে তো অনেক টাকা পাবে। এদিকে ইরার কথা শুনে আকাশ হাসবে না অন্য কিছু করবে বুঝতে পারছে না। ভিতরে চলো, তাহলে সবটা বুঝিয়ে বলতে পারবো। এদিকে ওরা ভেতরে গেলে আকাশ ইরাকে সবটা বুঝিয়ে বলে। ও, তার সাথে এগুলো রং করা, আর ভেতরে যে মূর্তিটা আছে ওই মূর্তির মুখটাই শুধু স্বর্ণের, তাই তো?
ঠিক ধরেছ। তাহলে এইটার নাম স্বর্ণ মন্দির কেন? স্বর্ণের মতো দেখতে বলে? হ্যাঁ, এখন সবটাই তো দেখলে। এখন তাহলে আমাদের এয়ারপোর্টে যাওয়ার পালা। এই জায়গাগুলো অনেক সুন্দর, কিন্তু তুমি কি করলে সব শেষে এখানে নিয়ে আসলে? কি করব? তুমি তো আমাকে আগে কখনো বলনি যে তোমার পাহাড় অনেক প্রিয়। তাহলে তো এখানে অনেক আগেই নিয়ে আসতাম। তাই এখন লেট করা যাবে না। আচ্ছা, এখানে একজনের কাছে শুনেছি কোন জায়গায় গেলে নাকি আকাশের মেঘ ধরা যায়। ওটার নাম নীলগিরি। এখনো সন্ধে হতে 2 ঘন্টা বাকি আছে। তাহলে চলো ওখানে যাই। ওরা দুজনে চলে আসে নীলগিরিতে। নীলগিরিতে আসার জন্য ওখানে ওখানে থাকা এক ধরনের গাড়ি করে আসতে হয়। ওই গাড়ির নাম চাঁদের গাড়ি। ওই গাড়ি করে আসলে চারপাশের সৌন্দর্য ও দেখতে পাবে। ওরা ওরা দুজনেই গাড়িতে বসে পড়ে। ওরা দুজনে গাড়িটা একাই নেয়। 1 ঘন্টা পর ও নীলগিরির চূড়ায় ওঠে। ওখান থেকে নেমে যায়। ওরা ভাড়া মিটিয়ে দেয়, কেননা এখান থেকে ওরা হেলিকপ্টার করে চলে যাবে। ওয়াও, এগুলো কি সত্যিকারের মেঘ? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস না হলে এটাই সত্য। এখানে মেঘে মেঘে খেলা করে। এখানে সূর্যাস্ত যখন হবে তখন পুরো সূর্যের ভিতর ঢুকে ছবি তুলতে পারবে। মনে হবে তুমি সূর্যের ভিতরে আছো। সত্যি আমার কত যে ভালো লাগছে।